হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে অন্যরকম এক মুভির কাহিনী নিয়ে হাজির হয়েছি, যেখানে শহরের সুন্দরী অবিবাহিত মেয়েরা হঠাৎই প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা জানেই না গর্ভে থাকা বাচ্চাটি আসলে কার, কে বা কারা তাদের সাথে এটি করছে। এমনই ঘটনার শিকার এক মেয়ের বড় ভাই তার বোনের প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে অপরাধীর অনুসন্ধানে। এরপর কি হয়েছিল তা জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওটির শেষ পর্যন্ত। মুভির সিন শুরু হয় একটি হসপিটালে, যেখানে আমরা ছোট্ট গানাকে তার মামা মামির সাথে দেখতে পাই। একটু পর ডাক্তার এসে জানায় তার একটি ছোট বোন হয়েছে। গানাকে দেখেই সে কান্না থামিয়ে দেয় আর আঙুল চেপে ধরে। এরপর সিন চলে আসে বর্তমানে। কিছু জেলে মাছ ধরে তীরে ফিরছিল, তখনই তাদের প্রধান, যার নাম ভেরাইয়া, সে পরিচিত একটি গাড়ি আসতে দেখে সেদিকে যায়। একটি বুড়ো লোক তাদেরকে টাকা সহ একটি মেয়ের ছবি দিয়ে তাকে অপহরণ করতে বলে। পরের দৃশ্যে দেখা যায় সেই মেয়েটি তার বান্ধবীর সাথে প্রাইভেটে যাচ্ছিল। একা না পেয়ে তারা তাকে অন্যদিন অপহরণের প্ল্যান করে। পরের দিন মেয়েটি সাইকেল নিয়ে রাস্তায় একা যাচ্ছিল। ভেরাইয়া ব্যাডমিন্টন খেলার ছলে তার দিকে ফেদার ছুঁড়ে মেরে সেটি তুলে দিতে বলে। ফেদারটিতে হাত দিতেই তার আঙুল দিয়ে হালকা রক্ত বের হয়। এরপর সে ফেদারটি ভেরাইয়াকে দিয়ে চলে যেতে লাগে। কিছুক্ষণের মধ্যে ফেদারটি নীল হয়ে যায়, অর্থাৎ সেটিতে বিষাক্ত কিছু লাগানো ছিল। এরপর মেয়েটি মাথা ঘুরে পড়ে গেলে তারা একটি অ্যাম্বুলেন্সে করে তাকে অপহরণ করে নেয়। এরপর আমরা দেখি গানাদের বাসায় অনুষ্ঠান হয়। অনেকদিন পর সে বিদেশ থেকে দেশে ফিরে আসে। এয়ারপোর্টে তাকে রিসিভ করতে আসা কাজিন ব্রাদারকে নিয়ে সে দ্রুত অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। পরিবারের সবার সাথে তার ছোট বোন প্রিয়াকে আমরা সেখানে দেখতে পাই, যে গানার উপর অভিমান করেছিল। রবি নামের একটি ছেলের সাথে প্রিয়ার বিয়ের লগ্ন ঠিক করা হয় এবং আংটি বদলের দ্বারা এঙ্গেজমেন্ট অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। এরপর গানা প্রিয়ার রাগ ভাঙাতে তার সাথে দেখা করে বিয়ে পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দেয়। প্রিয়া ঘড়ি গিফট চাইলে গানা আগের ঘড়ির কথা জিজ্ঞেস করে। প্রিয়া সেটি হারিয়ে ফেলেছিল শুনে গানা তাকে নতুন ঘড়ি উপহার দেয়। এর পরের দৃশ্যে সে কাজিনের সাথে স্মোক করছিল, তখনই দরজায় টোকার শব্দ শুনে তারা বাবার কথা ভেবে ভয় পেয়ে যায়। কিন্তু দরজা খুলতেই গানার গার্লফ্রেন্ড নেহার সাথে তার দেখা হয়। কলেজে পড়ার সময় থেকেই তারা প্রেম করত। গানা 5 বছর আমেরিকাতে থাকায় তারা এতদিন লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল। এরপর রাতে বাসায় থাকা কুকুরের চিল্লানিতে গানার ঘুম ভেঙে যায়। সে কুকুরটির পিছে পিছে তার বোনের জানালায় এসে দেখে প্রিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল। গানা তার রুমে গিয়ে এর কারণ জিজ্ঞেস করলে সে নিজেকে গর্ভবতী জানায়। গানা রবির বাচ্চা ভেবে তার সাথে কথা বলতে চাইলে প্রিয়া কাঁদতে কাঁদতে বলে এটি রবির বাচ্চা নয়। গানা বাচ্চার বাবাকে জানতে চাইলে প্রিয়া বলে আমি জানি না। সে ভয় পেয়েছে ভেবে গানা তাকে পুনরায় জিজ্ঞেস করে। আবারও একই উত্তর দেওয়ায় সে মিথ্যা বলছে ভেবে গানা তার উপর ক্ষেপে যায়। কিন্তু প্রিয়া ছোটবেলার মতো তার আঙুল চেপে ধরে প্রমিস করে বলে আমি সত্যিই কিছু জানি না। গানা তখন রবির সাথে দেখা করে তাকে জানাতেই সে কিছু না বলেই চলে যায়। পরদিন গানা প্রিয়াকে গর্ভপাত করাতে ক্লিনিকে নিয়ে যায়। ফর্মে ভাই লেখাতে নার্স ও স্টাফ তাদের নিয়ে মশকরা করছিল। তখনই রবি সেখানে এসে স্বামীর পরিচয় দিয়ে ফর্মে স্বাক্ষর করে। রবি সবকিছু মেনে নিয়েই প্রিয়াকে বিয়ে করতে রাজি হয় আর কাউকে এসব বলতে নিষেধ করে। বিয়ের আগে প্রিয়াকে কান্না করতে দেখে ফ্যামিলির সবাই তাকে এর কারণ জিজ্ঞেস করছিল। সবাইকে সরিয়ে দিয়ে গানা তাকে সাহস দেয় আর তাকে সব ভুলে জীবনের সামনে এগিয়ে যেতে বলে। এরপর প্রিয়া হাসি মুখে স্বাভাবিক হয়ে বেরিয়ে আসে এবং কয়েকদিনের মধ্যেই রবির সাথে তার বিবাহ কার্য সম্পন্ন হয়। এরপর একদিন গানা ক্রিকেটের স্ট্যাম্প নিয়ে একটি মেসে গিয়ে কিছু ছেলেদের মারতে শুরু করে। একে একে সবাইকে পেটানোর পর এক পর্যায়ে প্রিয়াকে ইপটিজিং করা ছেলেটিকে জিজ্ঞেস করতেই সে বলে পছন্দ হওয়ায় প্রিয়াকে শুধু একদিনই উত্ত্যক্ত করেছিলাম, কিন্তু তার সাথে কোনোদিন কথাও বলিনি বা কিছুই করিনি। এরপর প্রিয়ার বান্ধবীর থেকে সে জানতে পারে জগদীশ নামের এক সিনিয়র তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। গানা বারে গিয়ে তাকেও পেটাতে শুরু করে। এ সময় জগদীশের সাথে থাকা চেলা চামচারা আর সিকিউরিটি গার্ডরা বাধা দিলে গানা তাদেরকেও মারধর করে। কিন্তু জগদীশকে প্রশ্ন করে সে জানতে পারে প্রিয়াকে পটাতে না পারায় সে তার পেছনে ঘোড়া ছেড়ে দিয়েছিল। এরপর সেই বান্ধবী তাকে জানায় ফেসবুকে একজন ছেলে তাকে আপত্তিকর মেসেজ দিয়ে বিরক্ত করত। গানা সেই ছেলেটি সহ তার বন্ধুদেরকে জিমে গিয়ে মারতে শুরু করে। বলা যায় সাউথের ফাইট লাভাররা এ সময়ের অ্যাকশন সিনগুলি বেশ উপভোগ করবেন। প্রিয়াকে মেসেজ দেওয়া ছেলেটি বলে রিপ্লাই না পাওয়ায় আমি তাকে মেসেজ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। গানা মোবাইল চেক করে দেখে সে সত্যি বলছে। অপরাধীকে খুঁজে না পাওয়ায় বাসায় এসে রাগ করে সে বাথরুমের আয়নায় ঘুষি মেরে দেয়। এতে হাত কিছুটা কেটে যাওয়ায় মা তাকে হসপিটালে নিয়ে যায়।
হাসপাতাল থেকে বের হয়ে সে গাড়িতে উঠতে যাচ্ছিল, তখনই একটি মেয়ে বিল্ডিং থেকে লাফ দিয়ে তার গাড়ির উপর এসে পড়ে আর নিজের প্রাণ দিয়ে দেয়। মেয়েটির হাতে পাওয়া চিরকুট থেকে সে জানতে পারে মেয়েটির নাম কীর্তি, যে বয়ফ্রেন্ড বা স্বামী ছাড়া ঠিক তার বোনের মতোই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। গানার মা মেয়েটিকে দেখে নার্ভাস হয়ে বলে, বাবা মার সম্মানের কথা ভেবে আর উপায় না পেয়ে মেয়েটি এমন করে ফেলল। এর পরের দৃশ্যে তাদের গাড়ি সম্পর্কিত সকল ফর্মালিটির পর রাতে গানা সাইন করতে থানায় যায়। এই সময় এক স্বামী স্ত্রী তাদের মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে আসে। কর্তব্যরত কেরানি তখন মোবাইলে কমেডি শো দেখছিল। তাকে কিছু টাকা দিতেই সে তাদেরকে একটি সাদা কাগজে মেয়ের সম্পর্কে সকল ডিটেলস লিখে দিতে বলে। মহিলাটি একটু তাড়াতাড়ি করতে বলায় সে বিরক্ত দেখিয়ে বলে, মেয়েকে পাওয়া গেলে জানানো হবে। তারা চলে যেতে গানা তার এমন আচরণে আক্ষেপ করে। এতে তিনি তাকে মিসিং রিপোর্টগুলি দেখিয়ে বলে, এরা রিপোর্ট করবে ঠিকই, কিন্তু মেয়ে ফিরে এলে একটি বারের জন্যও জানাবে না। এরপর তিনি বিরক্ত হয়ে চা নিতে গেলে গানা হারানো মেয়েদের ফাইলগুলির ছবি তুলে নেয়। সাইন করে বাইরে বেরিয়ে সে ফাইলে থাকা একটি মেয়ের পরিবারকে কল দেয়। তখনই থানায় দেখা সেই অভিভাবকদের রাস্তায় দেখে সে তাদেরকে লিফট দেয় এবং তাদের পিছে পিছে একটি হসপিটালে গিয়ে কি হয়েছিল তা জানার চেষ্টা করে। ডাক্তার বলে হাইপোগ্লাইসেমিয়া হয়েছিল, অর্থাৎ শরীরে সুগার লেভেল কমে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর ফোন দেওয়া সেই মানুষটি কল ব্যাক করে। তার মেয়ের সাথে কথা বলে গানা জানতে পারে যে নিখোঁজ হবার দিন সেও দুর্বল অনুভব করে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর জ্ঞান ফিরতেই সে নিজেকে হাসপাতালে দেখতে পায়। গানা এরপর কীর্তির বাসায় গেলে তার মা বাবা মেয়ের চরিত্রের লজ্জায় কিছু বলতে চায় না। সেখানেও সে হাসপাতালের রিপোর্ট দেখে জিজ্ঞেস করায় মেয়েটির বাবা বলে 3 মাস আগে অজ্ঞান হবার ফলে তাদের মেয়েকেও হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল। এরপর রাতে খাবার টেবিলে সে মাকে প্রিয়ার অজ্ঞান হবার ঘটনাটির বিষয়ে জিজ্ঞেস করে। মা জানায় ভালো মতো খাওয়া দাওয়া না করায় দুর্বলতার জন্য সে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। পরদিন গানা হসপিটালে গিয়ে একটি মেয়ের ভর্তির ব্যাপারে জিজ্ঞেস করে। সেখানকার স্টাফ জানায় তাকে অ্যাম্বুলেন্সে করে এমার্জেন্সিতে আনা হয়েছিল, কিন্তু গানা পুলিশের লোক না হওয়ায় সে তাকে অ্যাম্বুলেন্সের ডিটেলস দিতে অসম্মতি জানায়। এমন অবস্থায় কোনো হাসপাতালই তাকে অ্যাম্বুলেন্সের ডিটেলস দিতে চাইছিল না। সব মেয়েদের সাথে একই ঘটনা ঘটায় গানা তাদের ছবি ও তথ্যগুলি নিজের বাসার দেয়ালে টাঙিয়ে সেগুলো বিশ্লেষণ করতে থাকে। এদিকে ভেরাইয়া পরদিন উৎসবের মাঝে একজনকে কিডন্যাপ করার প্ল্যান করে। তাদের মাঝে দুজন শপিং মলে টেডি বিয়ার সেজে নেহার বান্ধবী শ্রুতিকে গোলাপ দেয়। গোলাপের কাটা ফুটে তার আঙ্গুল দিয়ে সামান্য রক্ত বের হয়। এরপর শ্রুতি অজ্ঞান হতেই বাকি দুজন তাকে অ্যাম্বুলেন্সে করে তুলে নেয়। নেহা গানাকে ফোন দিতেই সে হাসপাতালে এসে পৌঁছে। নেহা জানায় একটি অ্যাম্বুলেন্সে করে তাকে এই হাসপাতালে আনা হচ্ছিল, কিন্তু এখনো অ্যাম্বুলেন্সটি পৌঁছায়নি। এরপর তারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে দেখে অনেকগুলি অ্যাম্বুলেন্স শহরের রাস্তায় চলমান রয়েছে। গানা অনেক ভেবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে শপিং মল থেকে চারপাশে 5 কিলোমিটার দূরত্বের একটি বৃত্ত বানাতে বলে। এই এরিয়াতে 5টি অ্যাম্বুলেন্স চলমান থাকায় সে নেহাকে দিক নির্দেশনা দিতে বলে বাইক নিয়ে রওনা দেয়। সে একে একে প্রতিটি অ্যাম্বুলেন্সে চেক করতে থাকে। এভাবে কোনোটিতেই শ্রুতিকে না পাওয়ায় সে 5ম অ্যাম্বুলেন্সের দিকে যেতে লাগে, কিন্তু সামনে রাস্তা না থাকায় সে বাইক রেখে বিল্ডিং এর ছাদে ওঠে আর একে একে ছাদ পেরিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের দিকে দৌড় দেয়। তখনই নেহা জানায়, তুমি অ্যাম্বুলেন্সকে ছাড়িয়ে গেছো, সে তোমার পেছনে উল্টো দিকে যাচ্ছে। কিন্তু গানা দেখে তার সামনেও একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, তাই সে সেটির পেছনে যেতে লাগে। সিগন্যাল ছেড়ে দেওয়ায় গানা শর্টকাট নিয়ে অ্যাম্বুলেন্সের কাছে এসে সেটিতে ধাক্কা দেয়। অ্যাম্বুলেন্স থেমে যাওয়ায় সে ট্রলিতে শ্রুতিকে দেখতে পায়। কিডন্যাপাররা গানার উপর আক্রমণ করলে সে তাদেরকে মারতে শুরু করে। গানা তাদের পিছু নিলে উৎসবের ভিড়ে তারা লুকিয়ে পড়ে। গানা তখন ভেরাইয়াকে ধরে প্রিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে, সমুদ্র মায়ের কসম খেয়ে বলছি, মেয়েটিকে উঠানোর জন্য টাকা দিয়েছিল, পরে আবার তাকে ছেড়ে দিয়েছি। গানা তার নাম জিজ্ঞেস করতেই বাকিরা এসে তার উপর আক্রমণ করে। হাতাপায়ের সময় আতশবাজির শব্দে লোকজন ছোটাছুটি শুরু করলে তারাও সেখান থেকে পালিয়ে যায়। এরপর গানা শ্রুতিকে হাসপাতালে ভর্তি করে আর ভেরাইয়াদের কথাবার্তার ধরন দেখে সমুদ্র তীরে জেলেপল্লীতে খোঁজ নিতে যায়। মুভির এই পর্যায়ে আমরা একজন ফরেনসিক ডাক্তারকে দেখতে পাই। সে বাসায় যাচ্ছিল। কর্মচারী অনুরোধ করলে সে জানায়, আমি সন্ধ্যা 6টার পর পোস্টমর্টেম করি না, কিন্তু জাজের মেয়ের লাশের কথা শুনে সে পোস্টমর্টেম করতে রাজি হয়। সে মর্গে প্রবেশ করে জাজের মেয়েকে দেখেই উত্তেজিত হয়ে পড়ে, তাই পোস্টমর্টেমের পূর্বে সে তার মৃতদেহের সাথেই সঙ্গম করে ফেলে। গাড়িতে ফিরতেই তার সাথে থাকা একটি লোক তার অতিরিক্ত কাম লালসায় করা এমন ঘৃণিত কাজ নিয়ে বিস্ময় প্রকাশ করে।
এদিকে গানা সমুদ্র তীরে গিয়ে জেলেদের হিসেব রাখার লোকের থেকে জানতে পারে কিছু লোক এখনো ফিরে আসেনি। অন্যদিকে মুভির প্রথমে দেখা সেই বুড়ো লোকটি ফরেনসিক ডাক্তারকে কল দিয়ে জানায় আমাদের লোকদের কেউ একজন অ্যাম্বুলেন্স আটকিয়ে মেরেছে। সে তাদেরকে বাসায় দেখা করতে বলে। বাসায় এসে তারা তার দেওয়া অর্থের জন্য কৃতজ্ঞতা জানায়। ডাক্তার তাদেরকে আপ্যায়ন করে এবং ভালো মন্দ খেতে দিয়ে তাদের থেকে ঘটনাটি জেনে নেয়। এ সময় তার সাথে থাকা লোকটিকে সে বলে আমার কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা এরাই, তাই খাওয়া দাওয়ার পর এদেরকে মেরে ফেলবো। এটি শুনে জেলেগুলি ভয় পেয়ে যায় আর টেবিলে থাকা ছুরি দিয়ে তার উপর আক্রমণ করতে লাগে, কিন্তু সে কাঁটা চামচ দিয়ে একে একে সবাইকে জখম করতে থাকে। কাঁটা চামচ আর খাবার চাকু দিয়ে সে তিনজনকে অমানবিকভাবে হত্যা করে। সবশেষে ভেরাইয়াকে আত্মহত্যা করতে বাধ্য করে। ভিলেনকে এখানে এতটাই নির্মম দেখানো হয়েছে যে এত রক্তের মাঝেও সেই টেবিলে বসেই সে তার ডিনার সেরে নেয়। এরপর আমরা দেখি গানা ভেরাইয়ার বুকে থাকা ট্যাটুটি একটি নৌকার গায়ে দেখতে পায়। একটি পিচ্চির সাহায্যে সে তার বাসায় যায়। সেখানে ভেরাইয়ার স্ত্রী তাকে জানায় 2 দিন আগে সে মাছ ধরতে গিয়েছে। পানি খাওয়ার নাম করে সে ভেরাইয়ার বাসায় প্রবেশ করে এবং তার ছবি দেখতে পায়। এ সময় সে প্রিয়ার হারানো ঘড়ি দেখে সেটি নিয়ে বেরিয়ে আসে। তখনই মা তাকে ফোন করে রাখি বন্ধনের জন্য বাসায় আসতে বলে। বাসায় ফিরেই সে বোনকে তার হারানো ঘড়ি গিফট করে। একটু পর নেহা গানার রুমে গিয়ে দেখে তার দেওয়া গিফট সে এখনো খুলে দেখেনি। কয়েকদিন যাবৎ গানার এমন অস্বাভাবিক আচরণে সে তার সাথে ঝগড়া শুরু করে দেয়। এ সময় বোনকে নিয়ে কথা বলায় সে নেহাকে থাপ্পড় দিয়ে প্রিয়ার সম্পর্কে সব খুলে বলে। পরের সিনে আমরা সোমিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যার কাছে একটি ছেলে বডি স্প্রে বিক্রি করে। গাড়িতে উঠে স্প্রে করতেই সে অজ্ঞান হয়ে যায়। এরপর টিভিতে স্বনামধন্য ব্যবসায়ীর মেয়ে কিডন্যাপের খবর শুনে নেহা গানাকে ফোন করে সেটি দেখতে বলে। গানা সেখানে গিয়ে এক কনস্টেবলের থেকে জানতে পারে যে মেয়েটি 6 ঘন্টা আগে নিখোঁজ হয়েছিল। গানার কথায় সৌমিয়ার বান্ধবী সেজে নেহা তাদের বাসায় ঢুকে। এরপর সে মেয়েটির বেডরুমে গিয়ে গানাকে ফোন দেয়। চার্জার দেখে তারা বুঝতে পারে যে মেয়েটি আইফোন ব্যবহার করত। ফোনের ব্যাকআপ ডাটার জন্য সে নেহাকে তার ল্যাপটপ খুলতে বলে। এ সময় একটি পুলিশ সৌমিয়ার রুম চেক করতে আসছিল। অনেক চেষ্টার পর তারা পাসওয়ার্ড খুলতে সক্ষম হয় এবং মেয়েটির গ্যালারিতে থাকা সব ছবি ও ভিডিও পার করে নেয়। তখনই পুলিশ দরজায় নক করলে নেহা তার বান্ধবীর মতো আচরণ করে সেখান থেকে বেরিয়ে আসে। গানা একটি ছবিতে সৌমিয়ার পেছনে সেই বুড়ো লোকটিকে দেখতে পায়। এরপর সৌমিয়া যেই শপিং মলে গিয়েছিল সেখানে গিয়ে সে সিসি ক্যামেরা চেক করে। সেখানে স্প্রে দেওয়া সেই ছেলেটিকে দেখে সে তাকে গিয়ে জিজ্ঞেস করে। ছেলেটি জানায় আমি তো ফুল বিক্রি করি, সেদিন একটি বুড়ো লোকের কথায় আমি তাকে স্প্রে বিক্রি করেছি। আসলে বুড়ো লোকটি স্প্রে বিক্রেতার অভিনয় করে তাকে দিয়ে এই কাজটি করিয়েছিল। গানা ছবিতে সৌমিয়ার পেছনে থাকা বুড়ো লোকটিকে দেখিয়ে তার নিশ্চিত হয়। এরপর সে লোকটির পরিচয় জানার উদ্দেশ্যে জেলেদের বাসায় গিয়ে দেখে তাদের বউরা কান্না করছে। হিসেব রাখার লোকটি তাকে জানায় তারা 4 জন এখনো সমুদ্র থেকে ফেরেনি, মারা গিয়েছে ভেবেই তারা কান্না করছে। অন্যদিকে আমরা দেখি সৌমিয়ার লাশ থানার সামনে ফেলা নিয়ে ফরেনসিক ডাক্তারের সাথে থাকা লোকটি তার উপর রাগারাগি করছিল। এ সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ডাক্তার মেয়েগুলিকে অজ্ঞান অবস্থায় ধর্ষণ করত, কিন্তু সৌমিয়া ড্রাগস নিত বলে এসব করার সময় সে তাকে দেখে ফেলে। এজন্য ডাক্তার তাকে মেরে ফেলতে চাইলে সাথে থাকা লোকটি তার সাথে তর্ক শুরু করে দেয়। তখনই সৌমিয়া উঠে পড়ায় সে তাকে বেলচা দিয়ে মাথায় আঘাত করে বসে। এরপর সে তাকে পুরোপুরি শেষ করে দেয় এবং বুড়ো লোকটিকে দিয়ে লাশটি পুলিশ স্টেশনের সামনে ফেলে দেয়। সিন চলে আসে বর্তমানে। সেখানে পুলিশরা এসে তাকে দিয়েই সৌমিয়ার লাশের ময়না তদন্ত করাতে চায়। এ সময় আমরা জানতে পারি তার নাম ডক্টর মনোজ কুমার। এর ফলে সে সহজেই পোস্টমর্টেমের সময় তার করা কুকীর্তির প্রমাণ বদলিয়ে ফেলতে পারে। পরের সিনে দেখা যায় গানা আর নেহা টিভিতে এই হত্যা সম্পর্কে মনোজের দেওয়া সাক্ষাৎকারটি দেখছিল। সাক্ষাৎকারে মনোজ মিডিয়ার সামনে মেয়েটির প্রতি অনুশোচনা দেখিয়ে দুঃখের সাথে কথা বলে চলে যায়। গানা নেহাকে বলে হারানো মেয়েগুলির মাঝে কোনো যোগসূত্র নেই, অর্থাৎ সে র্যান্ডমলি তাদেরকে বাছাই করে, কেননা সবাইকে ভিন্ন ভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে কারণ একটাই, হাইপোগ্লাইসেমিয়া, যেটিতে শরীরের সুগার লেভেল কমে গিয়ে পানিশূন্যতা দেখা দেয় আর মেয়েরা মাথা ঘুরে পড়ে যায়। 1960 সালে বিজ্ঞানী রবার্ট ডিসোজা হাইপোমেসিন নামে ড্রাগ আবিষ্কার করেন। এই ড্রাগ নিয়ে ব্যায়াম করলে শরীরে দ্রুত ডিহাইড্রেশন হয়, ফলে 5 ঘন্টার কাজ 1 ঘন্টায় হতো। কিন্তু একজন মেয়ে অ্যাথলিট শরীর কমানোর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়াই এটি নিয়েছিল এবং ওভারডোজের কারণে মারা গিয়েছিল। ফলস্বরূপ ইউকে সরকার এবং ওয়ার্ল্ড মেডিকেল কাউন্সিল এটিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার অবৈধ করে দিয়েছে। এরপর গানা টিভিতে আবারও একটি মেয়ের শপিং মল থেকে হারিয়ে যাওয়ার খবর দেখে সিসিটিভি চেক করতে যায়।
সেখানে সে সেই বুড়ো লোকটিকে দেখতে পায় যে একজন লোকের সাথে কথা বলছিল। লোকটিকে শিবাশক্তি ট্রাভেলসের মাইক্রো নিয়ে বেরিয়ে যেতে দেখে সে লোকেশন অনুযায়ী কোম্পানির অফিসে গিয়ে পৌঁছে। সেখানে এক পুরাতন বাড়িতে নক করতেই মনোজ দরজা খুলে দেয় এবং তাকে পেছনের বিল্ডিংটি দেখিয়ে দেয়। কিন্তু গানা মনোজকে দেখে সৌমিয়ার পোস্টমর্টেমের ব্যাপারে জিজ্ঞেস করে। মনোজের সন্দেহ হতেই সে তাকে কফির জন্য অফার দিয়ে ভেতরে নিয়ে যায়। সৌমিয়ার শরীরে হাইপোমেসিন ড্রাগ ছিল কিনা তা জিজ্ঞেস করতেই মনোজ কফি বানাতে চলে যায়। এরপর সে কফিতে বিষ মিশাচ্ছিল, কিন্তু তখনই গানার কাছে নেহার ফোন আসে। আমরা দেখি গানার কথা অনুযায়ী নেহা পুলিশ স্টেশনে ওই বুড়ো লোকটির মিসিং রিপোর্ট করে বেরিয়ে আসে। তখনই তার সামনে কেউ একজন একটি মেয়ের লাশ ফেলে যায়। গানার কথায় নেহা গাড়ি নিয়ে বুড়ো লোকটির পিছু নেয়। মনোজ কফি নিয়ে এসে দেখে গানা চলে গেছে। তখনই বুড়ো তাকে ফোন দিয়ে বলে কেউ আমাকে ফলো করছে। মনোজ তাকে তার কথা মতো গাড়ি চালাতে বলে। এদিকে নেহা ও গানাকে তার লোকেশন জানিয়ে দিক নির্দেশনা দিচ্ছিল। গানা গাড়ি চালিয়ে তাদের কাছেই যাচ্ছিল, কিন্তু বন্দরে যাওয়ার কথা শুনে সে বুঝে যায় কেউ একজন লোকটিকে গাইড করছে। সে নেহাকে ফিরে যেতে বলে। লোকটি মনোজের কথা অনুযায়ী বন্দরের কাছাকাছি একটি স্থানে এসে দাঁড়ায়। গানাও সেখানে চলে আসায় সে ভয় পেয়ে যায়। তখনই লোকটির গাড়ির উপর একটি বড় কন্টেইনার এসে পড়ে। আমরা দেখি মনোজ কন্ট্রোল রুমে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই কন্টেইনারটি তার উপর ফেলেছে। নিরুপায় হয়ে গানা চলে যাচ্ছিল, কিন্তু গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরে সে মনোজের বাসায় এসে পৌঁছে। সেখানে ঢুকেই সে মনোজ ও তার বাবার একটি ছবি দেখতে পায়। তখনই আমরা বুঝে যাই মনোজ যেই লোকটির সাথে প্রায় কথা বলে সে তার বাবা। গানা পুরনো এই বাড়িটির গোপন একটি হলরুমে এসে দেখে জেলেদের লাশ সহ বেশ কিছু বডির পচনশীলতা রোধ করে তাদেরকে টিউবে ভরে রাখা হয়েছে। এদের মাঝে একটি বডি মনোজের বাবারও ছিল। এদিকে মনোজ বাসায় ঢুকতেই গানের শীষ শুনে উপরে উঠে আসে। এখান থেকে সিন চলে যায় মনোজের ছোটবেলায়, যেখানে দেখা যায় তার বাবা তাকে বেল্ট খুলে মারছিল। কর্মচারী লোকটির কথায় সে থেমে যায়। মনোজ কাজের মহিলার মেয়েকে ধর্ষণ করায় তার বাবা তাদের কাছে ক্ষমা চেয়ে কিছু টাকা তুলে দেয়। মনোজ কান্না করায় সে তাকে সান্ত্বনা দিয়ে বলে এসব করলে ডাক্তার হবে কি করে, মানুষের দোষ যতক্ষণ কেউ জানবে না ততক্ষণই তাকে সবাই সম্মান করবে। এরপর আমরা দেখি মনোজ কাজের মহিলা আর তার মেয়েকে মেরে তার বাবাকে বলছে ভুল করলেও কেউ যেন না জানে, তাই যারা জানতো তাদেরকে আমি মেরে ফেলেছি। এ সময় আমরা দেখি সে তার বাবাকেও হত্যা করেছিল, কিন্তু কর্মচারী দাদাকে সে তার দেখাশোনার জন্য বাঁচিয়ে রাখে। এখানে বলে রাখি যে তেলেগু এই মুভিটির নাম অশ্বত্থামা, যেটি 2020 সালে মুক্তি পেয়েছিল। আসলে বর্তমানে তার বাবার প্রতিচ্ছবিটি ছিল মনোজের মনের কল্পনা। মনোজকে একা একা কথা বলতে দেখে গানা তাকে মারতে শুরু করে। মনোজও পাল্টা আক্রমণ করলে তাদের মাঝে ফাইট সিন শুরু হয়ে যায়। এক পর্যায়ে মনোজ দেখে তার মাথা দিয়ে রক্ত ঝরছে। সে ক্ষেপে গিয়ে গানাকে মারতে যায়, কিন্তু গানা তাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। মনোজ তাকে থামতে বলে পুরাণ ভিত্তিক কথা শোনায়। এই সময় তাকে হাসতে দেখে গানা রেগে গিয়ে উপরে থাকা ঝাড়বাতিটি তার উপর ফেলে দেয়, ফলে মনোজ সেখানেই মারা যায়। এরপর গানার বাবা তাকে ফোন দিয়ে প্রিয়ার কথা বলে দ্রুত বাসায় আসতে বলে। গানা জলদি বাসায় গিয়ে পৌঁছে এবং মামা হবার খবর পায়। প্রিয়া গর্ভবতী শুনে সে খুশিতে কেঁদে পড়ে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের গল্পটি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। এমন থ্রিলারধর্মী মুভির এক্সপ্লেনেশন নিয়মিত দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সিনেমাপুরি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।